এই দেশের বিরোধী দলের সাইকিটা হচ্ছে চালের দাম বাড়ুক, তাইলে পাবলিক খেপবে, গভর্নমেন্ট বেকায়দা পড়বে। লোডশেডিং হোক, নিজে কষ্ট করবে, কিন্তু লোডশেডিং হলে সে নিজে কষ্ট, কিন্তু চাবে যে লোডশেডিং হোক, ইলেকট্রিসিটির কারণে পাবলিক খেপে যাবে। এটা কি রাজনৈতিক সংস্কৃতি এটা? হ্যাঁ, আমার শুনেন, রাজনৈতিক দলগুলোর কর্মী সম্প্রদায় যেটা আছে না, তারা তো আপনার ওইভাবে তো ভাবে না, রাষ্ট্র নিয়ে তো ওইভাবে ভাবে না। তারা ভাবে আমার দল কীভাবে ক্ষমতা যাবে। তা আমার দল কীভাবে ক্ষমতা যাবে মানে হচ্ছে গভর্নমেন্টকে ডিস্টেবিলাইজ করা। তো গভর্নমেন্টকে ডিস্টেবিলাইজ করতে গেলে যত নেগেটিভ ঘটনা ঘটবে তত তাদের লাভ। এটা কিন্তু একটা সাইকি। যাই হোক, ভিকটিম তো সেও কিন্তু সে তো বৃহত্তর স্বার্থে ওইটু সহ্য করে নিবে, বুঝছে। যাই হোক, মানে নিজের নাক কেটে অন্য যাত্রাভঙ্গ। আচ্ছা দেখেন, আমি ওই এটা একটু বলি, ওই যে এই যে মোবাইলে মানে ফেসবুকে যে সোশ্যাল মিডিয়া যে ফলস্যুট না, ফেসবুকের যে ফলস্যুট, মিথ্যাচার বা এই যে ম্যানিপুলেশন যেটা না, এইটা ধরতে পারার সংখ্যা কিন্তু খুবই কম, খুবই কম। এবং লজিকে একটা কথা আছে যে অল দি প্রিন্টেড ওয়ার্ডস আর নট ট্রু, ছাপার অক্ষর হলেই সেটা সত্য না, এইটা লজিকে পড়ানো হয় কিন্তু। তো এই কথাটা কতজন লোকের কাছে গেছে, আপনি দেখবেন গ্রামে যে একটা লোক একটা কথা বললো যে এটা এরকম, আরেকজন বলছে ধর এটা ঠিক না, বলছে না পেপারে উঠছে। তার মানে সে মানে অপতথ্য ছড়ায় বেশি। হ্যাঁ, সে তার মধ্যে ধারণা আছে যে পেপারে যেটা উঠছে সেইটা মিথ্যা হইতে পারে না। তারপরে আবার ইত্তেফাকে উঠছে। এখন ইত্তেফাকে যে ভুল তথ্য আসতে পারে, হ্যাঁ, বা ইত্তেফাকের নাম বলে একটি পক্ষ চালাতেও তো পারে, ফটোকার্ড যেহেতু বানানোই যায়। আচ্ছা, না আমি ইত্তেফাকের কথাই বলতেছি, ধরেন যে ওই ইত্তেফাকে মিস রিপোর্টিং হইতে পারে না, হতে পারে, হ্যাঁ, তো ইত্তেফাকে উঠছে বা এটা পেপারে উঠছে। তো ফলে এই যে ফলস্যুট ম্যানিপুলেশন, এইটা কিন্তু ওনার কথা ঠিক আছে, এইটা কিন্তু ব্যাপক জনগণের কাছে যায়। তারা যখনই একটা গ্রামে যারা ফেসবুক ব্যবহার করে, যখন তুমি দেখবে ওটা ভাববেই না সে হয়তো সাইদ মানে কি ওটা কি নাম, ফটোকার্ড না ওই যে ডাকসুর ভিপি, হ্যাঁ, তাকে হয়তো চিনেই না, হ্যাঁ, কিন্তু সে দেখতেছে যে এটা হিন্দুয়ানি সংস্কৃতি, তখন আর তাই তো এরকম আর কি ব্যাপারটা। এখন আপনার প্রশ্নটা কী ছিল যেন, যে ঐক্যবদ্ধভাবে, তাই না, ঐক্যবদ্ধভাবে। দেখেন, আমি একটা টক শোতে বলছিলাম যে বাংলাদেশে দুই একটি ক্ষেত্রে ঐক্য হয়। একটা হচ্ছে এই ক্রিকেট খেলা যদি বাংলাদেশ খেলতে থাকে, ঠিক আছে, তখন একটা ঐক্য হবে, ঠিক আছে, মানে সবাই মিলে। আবার পার্লামেন্টে ঐক্য হয় কখন? পার্লামেন্ট তো সবসময় আপনার অ্যান্টাগনিস্টিক, কিন্তু ঐক্য হবে কখন? যখন এমপিদের প্রিভিলেজ, সুযোগ সুবিধা বারবার বিল উত্থাপন হয়, তখন দেখবেন সবাই এক, ঠিক আছে। সো এখানকার ঐক্যগুলি কিন্তু ইস্যুভিত্তিক এবং স্বার্থভিত্তিক, ঠিক আছে, জনগণমুখী না, একটা না জনগণ না, একটা গ্রেটার ইন্টারেস্ট অফ দি কান্ট্রি, একটা বৃহত্তর স্বার্থের, আমার স্বার্থ জলাঞ্জলি দিব, এই ধরনের কোনো মেন্টালিটি যখন শুধুমাত্র তখনই তারা ঐক্যবদ্ধ হবে। যেমন ক্রিকেট যদি হয়, হ্যাঁ বাংলাদেশ জিতলে একটা বিরাট ব্যাপার, তখন সবাই দেখবেন যে এই খেলা দেখতেছে এবং করতেছে। আর একটা ঐক্য হইতে পারে, সেইটা তো আমরা এখনও তো সেই সিনারিও আসে নাই, সেটা যদি বিদেশি যদি কখনো আক্রমণ করে, বিদেশ যদি কখনো মানে শক্তি যদি কখনো আক্রমণ করে, তখন একটা ঐক্য হবে যে রাষ্ট্র বাঁচাইতে হবে, ৭১ যেটা ছিল। হ্যাঁ, কিন্তু এখন এইসব নিয়ে কিন্তু ঐক্য এটা আশা করা ঠিক না। হইতে পারে সেটা, কিন্তু অন্যান্য পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো কিন্তু এসব ক্ষেত্রে তাদের মধ্যে একটা কনসেনসাস। ইন্ডিয়াতে হয় কি, ইন্ডিয়াতে ধর মুসলমান হিন্দু তো আছে, নানা রকমই দ্বন্দ্ব আছে, কিন্তু যখন রাষ্ট্রের ব্যাপার আসে তখন কিন্তু তারা আবার ঐক্যবদ্ধ। আর আমাদের ঐক্য হয় মাঝে মাঝে, ওই যে রবীন্দ্রনাথের ভাষায়, স্ফুলিঙ্গ তার পাখায় পেল ক্ষণকালের ছন্দ, উড়ে গিয়ে নিভে গেল এই তার আনন্দ। ঐক্য হবে মুহূর্তকালের জন্য, হ্যাঁ, তারপর দেখা যাবে যে আবার কেন 5ই আগস্ট ঐক্য হয় নাই? 5ই আগস্ট ঐক্য হয়েছে কিনা? ঐক্য ছিল, তাই না? তো এগুলো ভেঙে গেল কেন? ঐক্যমত্য কমিশনে তো বৈঠকও হলো, হ্যাঁ, কেন ভেঙে গেল? এটা হবেই, এটা সোসাইটিতে দ্বন্দ্ব থাকবেই। ফলে এগুলি না, আমরা মূল জায়গায় আসি। এই যে আপনি বলতেছেন যে উগ্রবাদ, না, উগ্রবাদের এখানে যে চাষাবাদ হচ্ছে, হ্যাঁ, এই যে মানে ব্যাপক কাল্টিভেশন অফ এক্সট্রিমিজম, এইটার একটা বড় কারণ কিন্তু হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা, ঠিক আছে। আমাদের শিক্ষা ব্যবস্থা খুব ত্রুটিপূর্ণ, এবং এই শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীদের বিজ্ঞান চেতনা গড়ে তোলার কোনো সুযোগ নাই। ছাত্রছাত্রীকে আধুনিক মনস্কতা, বিজ্ঞান মনস্কতা, আমাদের নিজস্ব সংস্কৃতি এগুলো না, এবং শিক্ষা ব্যবস্থা আমাদের তো মাহবুব ভাই একটা বিষয় আছে যে জাতি তার
শিল্প সংস্কৃতিতে সমৃদ্ধ সেই জাতি তত বেশি এগিয়ে যায়, সেই জাতি তত বেশি উন্নত। হ্যাঁ, তো এখন এই যে শিক্ষা ব্যবস্থাটা নানাভাবে বিভক্ত হয়ে আছে, মাদ্রাসা শিক্ষা একরকম, ইংলিশ মিডিয়াম একরকম, বেঙ্গলি মিডিয়াম একরকম, এবং আমি জানি না মাদ্রাসা শিক্ষা, আমি খুব একটা ভেতরে যাই নাই, ওখানে আসলে কি শিক্ষা দেওয়া হয় এটা কিন্তু এটা একটু ইনভেস্টিগেট করা দরকার। মানে ওখানে কি ধর্ম তো শিক্ষা দিতেই হবে, এটা এটা তো তো নৈতিক শিক্ষা। এটা নৈতিক শিক্ষা, তাই না? কথার প্রশ্নটা সেখানে আসে, বিজ্ঞান শিক্ষাটাকে কতটুকু গুরুত্ব দেওয়া হচ্ছে, হ্যাঁ, কতটুকু গুরুত্ব দেওয়া হচ্ছে। আমি একটা গল্প বলি, তাহলে মজা পাবেন আপনিও। সেটা হচ্ছে যে ইন্সপেক্টর আসছে স্কুলে, আসছে পরে ক্লাস 5-এ ঢুকছে, এবারে এই ফার্স্ট ব্লকে দাঁড়াইছে, পরে যে বৃষ্টি কেন হয় বলো, তো বলতেছে স্যার এখনকার বৃষ্টি না 1 ঘন্টা পরের বৃষ্টি। তো ইন্সপেক্টর তো একটু হয়েছে, বলছে বলো তো এখনকার বৃষ্টি। বলে স্যার তাহলে সমুদ্রের পানি সূর্যের তাপে বাষ্প হয়, তো সেই উপরে উঠে সেইটা শীতল হয়ে ধীরে ধীরে পানির আকারে নিচে নামে, এটা বৃষ্টি হয়। বলছে 1 ঘন্টা পরের বৃষ্টি। বলে সেই বৃষ্টি হয় স্যার হজরত মিকাইল আলাইহিস সালামের আদেশে। তো ইন্সপেক্টর তো ঘাবড়ে গেছে, বলছে মানে? বলছে স্যার আপনি তো এখন আসছেন বিজ্ঞান ক্লাসে, 1 ঘন্টা পরে হবে ধর্ম ক্লাস, ঠিক আছে? তো এই যে মানে একটা শিশুকে যে এই যে 2 রকম শিক্ষা দেওয়া হলো, হ্যাঁ, বৃষ্টি হওয়ার কারণ কি, হ্যাঁ, তো তার মধ্যে তো একটা কনফিউশন দেখা দিবে যে আসলে কোন কারণটা ঠিক, তাই না? কনফিউশন দেখা দিবে না, সে তো ওইভাবেই পড়তেছে, তাই না? ফলে এইটা এই প্রবলেমগুলো কীভাবে সলভ করা যায়, ধর্ম শিখবো আবার বিজ্ঞান মনস্কতা তৈরি হবে, এটা ডিফিকাল্ট টাস্ক, হ্যাঁ, এবং এইটার জন্য একটা গবেষণা দরকার, হ্যাঁ, যে আমাদের নৈতিকতার জন্য ধর্মশিক্ষার যেমন প্রয়োজন, বা আমরা যদি ধর্মীয়ভাবে বলি যে পরকালের জন্য আমাদের ধর্মশিক্ষা প্রয়োজন, আবার এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে, এই পৃথিবীতে সাস্টেন করতে হলে, গ্লোবাল কম্পিটিশনে থাকতে হলে বিজ্ঞান মনস্কতা গড়ে তোলার ব্যাপারটা, এই দুটো কীভাবে সমন্বয় হবে, এইগুলি নিয়ে কেউ কিন্তু ভাবে না, এইগুলি নিয়ে কেউ ভাবে না, হ্যাঁ, এটা ছেড়ে দিছে আর কি, যে যেভাবে পারতেছে আর কি, এবং কোনো ইউনিফর্ম শিক্ষা ব্যবস্থা নেই। আমি এই কয়েক বছরে 3-4 বছরে আমি কয়েকটা দেশে গেছি, ইউরোপের 3-4, ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা দেখলাম, এই যে ফ্রান্সের শিক্ষা ব্যবস্থা দেখলাম, আমি জাপান থেকে আসছি 3 দিন আগে, জাপানের শিক্ষা ব্যবস্থা আমি সরাসরি দেখি নাই, শুনছি আর কি, হ্যাঁ। তো সেখানে তো আপনার ডিসিপ্লিন থাকবেই, সেখানে একটা আধুনিকতা থাকবে, কারণ শিক্ষাটাই তাকে প্রজন্মকে সেভাবে গড়ে তুলতেছে, ঠিক আছে? তা আমাদের তো এগুলো নাই, এগুলো নিয়ে কেউ ভাবেও না, হ্যাঁ, ইত্যাদি। আমরা একটু এবিএম মোশাররফ হোসেন ওনার কাছ থেকে একটু শুনি। মোশাররফ ভাই, এই জায়গাগুলো নিয়ে তো আসলে কাজ করার সুযোগ আপনাদের আছে, আপনারা এগুলো নিয়ে কি কাজ করছেন? না হয় আমরা যতই এই টক শোতে বলি বা সেমিনার সিম্পোজিয়ামে বলি, আসলে তো কাজ হবে না যদি আমাদের ভেতর থেকেই যদি পরিবর্তনটা না আসে।